নর্মাল গিটারে যেটা সি সেটা গিটার এলেতে এফ বাজে। সো ভীষণ বুঝেছি আমি, ভীষণ বুঝেছি। হঠাৎ করে সেই টার্ন সেন্সেস পর্দাটা সরে গেছে, ঠিক আছে, করে ও না দেখলো ঘুরে গেছে, ট্যাক করে নাচতে আরম্ভ করলো হঠাৎ করে। তুমি কি পরমকে কোনো পেরেন্টিং টিপ দিতে? আমি ফার্স্টেই বলে দিয়েছি ওয়েলকাম টু দ্য ক্লাব। একটা বাচ্চা যদি এটা 7 বা 8 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে কোথাও অভিনয় করে, তাদের বাবা মাদের কাছে আমার একটাই অনুরোধ যে তারা যেন সেই ছবিটি বা সেই সিরিজটি বা সেই সিরিয়ালটি বেরোনোর পর থেকে তাকে অভিনেতা বা অভিনেত্রী না বানিয়ে দেন। দুদিন আগে আনন্দবাজারে খুব সুন্দর একটা লেখা বেরিয়েছিল, একজন মুসলিমের একটা লেখা, ভীষণই একটা হৃদয় স্পর্শ করা একটা লেখা, যেখানে ভদ্রলোক বলছেন যে যেখানেই আমি যাচ্ছি সেখানে আমি ছোট বয়স থেকে সরস্বতী পুজো নিয়ে মাতামাতি করেছি, আমি কলকাতার বাসিন্দা, আমার বন্ধুরা সবাই এরকম, কিন্তু যেখানে আমার নাম শুনছে এখন এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে আমার নামটা বলতেও আমার নিজের কষ্ট লাগছে। আচ্ছা, রিসেন্টলি তোমার এক কলিগের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেছেন যে বিলেতে যাওয়ার আগের পরম আর বিলেত ফেরত পরমের সেটের ডিসিপ্লিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা ইউনাইটেড থাকার মতো, আনফরচুনেটলি আমরা এক থাকার মতো জাতি নই। প্রশ্নটা আমাদের নিজেদের কাছে যে আমরা কি ওই তাদের পাতা ফাঁদে পা দেব, তাদের মতো হব, নাকি আমরা ঝন্টু আলী শেখের মতো হব। আচ্ছা, সোনার কেল্লায় জকের ধন, এইটা কোয়েল এবং পরমব্রতর কত নম্বর ছবি গুনে বলো? ওকে, টলি কুইনের সঙ্গে এটা আমার হচ্ছে হেমলক হাইওয়ে, হেমলক হাইওয়ে বাস না কি বনি না, সোনার কেল্লা আগেরটা, আগে স্বাগতিকা জকের ধন, বনি ফোর্থ, এন্ড দিস ইজ দ্য ফিফথ, 5 নম্বর। তোমাদের প্রথম আলাপ কবে, মানে সিনেমার বাইরেও হতে পারে, সেটা প্রথম আলাপ কবে মনে আমেরিকাতে? Yes, see, oh my god, I can't believe আমার এত ভালো মেমোরিটা হঠাৎ স্ট্রং হয়ে গেল। সেটা একটা ঘটনা ছিল, সেটা হচ্ছে তখন 2005 সাল, সেটা 2005 সালের এপ্রিল, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের নিয়ে যাওয়া হয়েছে উজিয়ে। ওটা আমার প্রথম আমেরিকা ভ্রমণ। কোয়েল তখন মানে এখনো বা তখন হচ্ছে কোয়েল মানে ওই মানে সুপারস্টার আর কি, কোয়েল আর কি, মানে সমস্ত বড় ছবিগুলো তখন করছে টুরছে। আমি তখন টেলিভিশন করি, কোয়েলের ব্যাপার, তো কোয়েলের নাচ দিয়ে শুরু হবে অনুষ্ঠানটা। এবার যেটা হয়েছে যে প্রথমে জাতীয় সঙ্গীত হয়েছে 3টে দেশে, আমেরিকা, ভারত এবং বাংলাদেশ। হওয়ার পর সকল দাঁড়িয়ে টাড়িয়ে ছিল, তারপর বসে গেছে সবাই। এবার পর্দাটা টানা মানে অনুষ্ঠানের, আর থিয়েটারটা কিন্তু দুর্দান্ত, মানে কোডাক থিয়েটার যেখানে একাডেমি অ্যাওয়ার্ডস হয় তার পাশেরটা, হচ্ছে হিউজ থিং মানে। তো এবার কোয়েল ওদিকে মানে রেডি হয়েছে নাচার জন্য আর কি, ডান্স পারফরমেন্স আছে। এবার যথারীতি মানে আগে পর্দাটা সরিয়ে দেওয়া হয়েছে আর কি। তো কোয়েল যেটা আমি দেখলাম, আমি তো দর্শক আসনে বসে আছি, কোয়েল বেচারি ও বেসিক্যালি পিছন ফিরে বসেছিল, মানে ডান্সের ফার্স্ট মুভটা ছিল আর কি ব্যাক টুয়ার্ডস দি অডিয়েন্স। এবার কোয়েল বসেছে, তোমার একটা মনে নেই বোধহয়, কোয়েল বসেছিল পিছন ফিরে, হঠাৎ করে সেই টার্ন সেন্সেস পর্দাটা সরে গেছে, ঠিক আছে, করে ও না দেখলো ঘুরে গেছে, ট্যাক করে নাচতে আরম্ভ করলো হঠাৎ করে। তারপর ট্র্যাক বলে শুরু করেছিল, পর্দা ঝুস করে খুলে গেছে, তখন একদম কেউ জানে না, আনপ্রিপেয়ার্ড, দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, ফাট করে খুলে গেছে। আর কোথায় পর্দাটা একটু আস্তে আস্তে খোলে, উই আর অল শিওর, মানে হয় না এরকম আস্তে আস্তে খুললো, তারপর আস্তে আস্তে আমরা টার্ন করলাম, শুরু করলাম। এটা ওরিসি পারফরমেন্স বোধহয় ছিল একটা কিছু। এনিওয়ে, হ্যাঁ, সেটা 2005 এর ফার্স্ট। তোমার পরমের সঙ্গে প্রথম আলাপের কোনো এরকম ঘটনা আছে যেটা মনে আছে তোমার? পরমেরটা তো খুব ভিভিড, কারণ ট্র্যাক না, আমার মনে আছে শুভদৃষ্টির সময়, যেটা আমি অগন্তিবার বলেছি, আর আমি বলেও যাব যে একজন লোক, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি, আমরা একটা গান গাইছি, সবাই যারা টেকনিশিয়ানস আছে, সবাই লাইটের লোক আছে, তারাও খুব মজায় আছে, কারণ গানটা খুব মজার। একজন ভীষণ সিরিয়াস, হাতে অ্যারিস্টটল নিয়ে চলে গেছে কোনো একটা কর্নারে, আমি শুনবো না, করবো না, দেখবো না, কিছু না, এরকম একটা মনোবৃত্তি নিয়ে ওইদিকে চলে গেছে, প্রচন্ড নিয়ে ওইদিকে চলে গেছে, তাকাচ্ছে না, অ্যাবসলিউটলি এনগেজড, সেটা ওই বছরই কয়েক মাস পরে। আচ্ছা,
ওই 2005-এই আমি ওইটা আমেরিকাটা এপ্রিল মাসে ছিল, সো দিস ওয়াজ আমরা শুভদৃষ্টি 2005-এরই জুলাই নাগাদ শুট করেছিলাম অ্যাকচুয়ালি, জুলাই আগস্ট। হ্যাঁ, তো সেটা আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার মনে আছে প্রপারলি মানে হয় না ইন্টারাকশনস হয়েছে একটু আধটু, আর ফার্স্ট টাইম পরমব্রতকে আমি ওইখান থেকে জানতে পারলাম। সো দ্য ফার্স্ট এন্টায়ার হয় না একটা মানুষের পার্সোনালিটি তখনই এসে যায় মাথায়, যে একটা পুরো জিনিসটা আমি ট্রেস করে ফেললাম আমার মাথায়, তখন ইট ওয়াজ অল সেট। তুমি তো সাইকোলজিস্ট, রাইট, ওকে, তাই জন্য তো তুমি বুঝতেই পারছো, তুমিও তো তাই। ওকে। আচ্ছা, এই ছবিতে যখন আমার মনে আছে আমরা যখন জয়সলমীরে শুট কভার করতে গেছিলাম, তখন এই ছবিতে একজন শিশু শিল্পী কাজ করেছে, এন্ড আমি তখনও দেখছিলাম মানে অনেক সময় ধরে ওদের শ্যুটটা চলে, সারাদিন ধরে ওদেরকে অনেক টেক্স দিতে হয়, রোদে বসে থাকে, ওদের পড়ার টাইম থাকে, তো মানে ইউ আর গোয়িং টু বি আ পেরেন্ট অ্যান্ড ইউ আর অলরেডি আ পেরেন্ট। শিশু শিল্পীদের কাজ করার এনভায়রনমেন্ট নিয়ে কিছু বলবে, মানে কিরকম আদর্শ এনভায়রনমেন্ট হওয়া উচিত, এবং মানে আফটার বিং পেরেন্ট, স্পেশালি কোয়েলকে জিজ্ঞেস করবো, আফটার বিং পেরেন্ট তোমার কি শিশু শিল্পীদের কাজ করার এনভায়রনমেন্ট কিছু তুমি কি দেখো, আমার এটা আগে থেকেই মনে হয়েছিল, সেটা জাস্ট নট আফটার বিং আ প্যারেন্ট, তার আগেই আমার মনে হয়েছিল যে অনেক বছর আগে বাচ্চাদের সামনে যখন বড়দের মতন করে আলোচনা হয়, অ্যাডাল্ট কনভারসেশনস যেগুলো হয়, বাড়ির মধ্যে যেরকম একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে রাখা যায় বাচ্চাদের, হয় না, মনে হয় যে না কেউ যদি বললো একটা থামিয়ে দেওয়া হলো, বাচ্চা আছে, বাচ্চার সামনে কনসিয়াস বিহেভিয়ারটা বেশি হয়, মাইন্ডফুল টকিংটা বেশি হয়। কিন্তু শুটিংয়ের ক্ষেত্রে তো সবাইকার ইকিউ আইকিউ লেভেলটা তো এক জায়গায় থাকে না, খুব স্বাভাবিক। তো তাই জন্য বাচ্চাদের সামনে অনেক রকমের ডিসকাশনস হয় যেগুলোতে আমার আনকমফোর্টেবল লাগতো, কারণ আমি যেহেতু যৌথ পরিবারে বড় হয়েছি, তাই জন্য আমরা খুব কেয়ারফুল অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, কে কোথায় কি আছে, তাদের সামনে কতটা কথা বলবো, কি কথা বলবো না, বড় হোক কিংবা ছোট হোক, সেটা মানে শুধু বাচ্চাদের কথা বলছি না। ধরো জেঠুদের সামনে কিছু কথাবার্তা বলি না অবভিয়াসলি, খুব স্বাভাবিকভাবে, আবার একই রকমভাবে বাচ্চাদের সামনেও বলি না, কিন্তু সেই জিনিসগুলো তো অবভিয়াসলি স্টুডিও পাড়াতে বা শুটিংয়ের ক্ষেত্রে তো ওরকম হয় না। তাই জন্য অনেক আগে থেকেই আমার একটু আনকমফোর্টেবল লাগতো, আর আমার মনে হতো যে মারা বেশি মানে অন্তত শুটিংয়ের সময়, মানে ওই অ্যাকশন কাটের সময় যদি ক্যামেরার সামনে নিয়ে আসা হয়, আর বাকি সময়টা যদি মেকআপ রুমে যতটুকুন রাখা যায় নিজেদের মতন করে, আমার মনে হয় সেটা ইজিয়ার হয় দ্যান এক্সপোজিং দেম আননেসেসারিলি টু পাকা কথা। সেটা পরম, তো তুমি নিজেও কাস্ট করেছো বাচ্চাদের ছবিতে, তোমার এই ব্যাপারে কি মনে হয়? আমার মনে হয় দেখো, অনেক চরিত্রের জন্য, অনেক গল্পের জন্য শিশু শিল্পীর প্রয়োজন পড়ে। আমার সেটা যখন পড়ে, সেটা তাদেরকে যখন আমরা কাস্ট করি, তারা যখন অভিনয় করতে আসেন, তখন তাদের সঙ্গে যেভাবে তাদের রাখা দরকার বা যেভাবে তাদের একটা ইউনিটে অনেক রকমের কথা হয়, হ্যাঁ, এবং সেটা হওয়াটা স্বাভাবিক। মানে এত রোদে জলে কাজ হয়, কেউ চিৎকার করছে, এবং আমরা বড়রা অনেক সময় নিজেদের মধ্যে এমন ভাষায় কথা বলি যেটা খুব মানে কমন, মানে কর্মক্ষেত্রে সবাই সবসময় তো আর মানে তার ভাষা সংবরণ করে কথা বলতে পারে না। তো সেইগুলোর ক্ষেত্রে একটুখানি সাবধান থাকাটা জরুরি আমার মনে হয় ছোটদের নিয়ে, এবং সেই ব্যাপারে আমি কোয়েলের সঙ্গে অনেকটা একমত যে ওদের যেভাবে রাখা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমি বাবা মাদেরও বলতে চাই, একটা টেন্ডেন্সি আমি দেখেছি যে একবার একটি বাচ্চা কোনো ছবিতে, সিরিজে, সিরিয়ালে অভিনয় করে ফেললে তাদেরকে বারবার, তাদেরকে তখনই ওই বয়সেই একজন অভিনয় শিল্পীতে পরিণত করার একটা ভীষণ বাসনা বাবা মাদের মধ্যে আমরা দেখতে পাই। কেননা একটা ইমিডিয়েট ভ্যালিডেশন হয়, তো একটা ছবি বেরোয় যখন, পাড়ার লোকে বলে আরে তোর ছেলেকে দেখলাম বা তোর মেয়েকে দেখলাম ইত্যাদি, সেখান থেকে বাবা মার এক ধরনের একটা তাগিদ তৈরি হয় যে এরপরের কাজটা করুক, আরেকটা করুক। আমার এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে তারা করুক, মানে করতে বাধা নেই, কিন্তু একটা সার্টেন বয়স অবধি সময়টা বা বয়সটা কিন্তু পড়াশোনা এবং খেলাধুলো। হ্যাঁ, তো একটা বাচ্চা যদি এটা 7 বা 8 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে কোথাও অভিনয় করে, তাদের বাবা মাদের কাছে আমার একটাই অনুরোধ যে তারা যেন সেই ছবিটি বা সেই সিরিজটি বা সেই সিরিয়ালটি বেরোনোর পর থেকে তাকে অভিনেতা বা অভিনেত্রী না বানিয়ে দেন। তাকে অন্তত 17-18 বছর বয়স অবধি তার যে নর্মাল কোর্স অফ
পড়াশোনা, পড়াশোনা, খেলাধুলো, নর্মাল স্কুল যাওয়া, এইগুলো যেন তারা বজায় রাখেন, এটাই একটা অনুরোধ। ওটা আর একটা কথা এটার সঙ্গে আবার মনে পড়ে গেল, বেশ কিছুদিন আগে আমি একটা সিনেমার প্রমোশনের ক্ষেত্রে গেছিলাম, যেখানে বাচ্চারা ছিল, বাচ্চাদের সঙ্গে তার মা বাবারা খুব স্বাভাবিকভাবেই ছিল। তার মধ্যে কিছু মারা মনে হয়েছিল যে ভীষণ এক্সেসিভ ওই কম্পিটিশন ব্যাপারটা ওদের মাথায়, যেটা নিজেদের মাথার মধ্যে আছে সেটা বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। বাচ্চারা তো তাদের নিজেদের সরল মনে যেখানেই ডিরেক্টর বলছেন দাঁড়াতে সেখানে দাঁড়াচ্ছে, কিন্তু তাদেরকে আবার শেখানো হচ্ছে কুনি মেরে সামনে এগিয়ে যা বা এসব কর। এই জিনিসগুলো আমার খুব আমার কষ্ট লেগেছিল এগুলো দেখে, কারণ আর কিছু বলতেও পারছিলাম না ওই সময়, ওইটুকুন সময় অ্যাডভাইস তো দেওয়া যায় না। কিন্তু এই যেহেতু তুমি এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করলে, তাই জন্য আমার মনে হলো যে সেটাই একটা অনুরোধ করব সব মা বাবাকে, যে দেখুন বাচ্চাদের মতন করে বড় হোক, একটা সময় তো সবাই এমনিতে ওয়ার্ল্ডলি স্মার্ট তো হয়ে যাবে এক্সপেরিয়েন্সেস থেকে, অকালে পাকিয়ে লাভ নেই আর কি। সেটাই। আচ্ছা, তুমি কি পরমকে কোনো পেরেন্টিং টিপ দিতে? আমি ফার্স্টেই বলে দিয়েছি ওয়েলকাম টু দ্য ক্লাব, কারণ আমি যখন থেকে জানতে পেরেছি যে হি ইজ গোয়িং টু বি আ ফাদার, আমরা খুবই এক্সাইটেড। এবং কিছুক্ষণ আগে আমি যখন মেকআপে বসেছিলাম, আমাদের যখন শ্যুট চলছিল তার ঠিক আগে আমাদের ওই সময়টা, তখন একটা কথা আমি ওকে বললাম যেটা আমি একেবারেই বিশ্বাস করি, সেটা হচ্ছে যতক্ষণ না কেউ নিজে একজন মা কিংবা বাবা হন, ততক্ষণ না কিছু বোঝা যায় না, যে একটা মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে একটা স্থান আছে, যে এরকম একটা স্থান যে থাকতে পারে, তার এক্সিস্টেন্সটা যে আছে, সেটা যতক্ষণ না কেউ তার সন্তানকে হাতে না পায়, ততক্ষণ না সেটা কিছু বোঝাই যায় না, সে ফিলিংটাই বোঝা যায় না। যতই আমি ওকে অ্যাডভাইস দিই এটা হবে ওটা হবে বা তাই হবে নেই হবে, কিন্তু হওয়ার পরে না একটা অন্য রকমের একটা রেসপন্সিবিলিটি, একটা অন্য রকমের দায়িত্ব, একটা অন্য রকমের ভালোবাসা, যে ভালোবাসাটা আগে কখনো এটা যে আছে তোমার মধ্যে, তোমার শরীরের মধ্যে, তোমার একটা মাইন্ডের মধ্যে, সেটাই বোঝা যায় না। পরমের কি নার্ভাস লাগছে? হওয়ার পরের অনুভূতিটা তো পরে জানবো, কিন্তু এই পিরিয়ডটাতে কি রকম ফিলিং হচ্ছে? কারণ আমি জানি তুমি একটা প্যাটার্নিটি লিভে জাস্ট ঢুকেছো, তো এইটা কিন্তু এই জিনিসটা ম্যাটারনিটি লিভ নিয়ে তো অনেক কথা হয় আমাদের এখানে, অনেক দেশে কম, অনেক দেশে বেশি, কতটা হওয়া উচিত, কতটা অপটিমাম। তুমি যে প্যাটার্নিটি লিভের কথা বলেছো, which is commendable, তোমার কেন মনে হলো এটা তোমার নেওয়া উচিত? তার কারণ এটা তো দুজনের কাজ, বাবা মা হওয়া তো বাবা মা হওয়া, শুধু মা হওয়া তো না। তো আমি এরকম আমার অনেক কলিগদের দেখেছি যারা বলেছে যে আরে আমার তো বাচ্চা হলো, আমি যেতে অবধি পারিনি, আমি ফিরতে অবধি পারিনি। এবার সেটা কাজে ব্যস্ত, আমার থেকে বেশি থাকতে কেউ ভালোবাসে না, খুব কম লোক আছে। আমি যতগুলো রকমের কাজ করি এবং ভালোবেসে করি, তাতে আমার সবসময়তেই ব্যস্ত থাকতে ভাল লাগে নানা রকম কাজ নিয়ে। কিন্তু বাবা মা হওয়াটা তো একটা একসঙ্গে, একটা যৌথ প্রচেষ্টা, একটা যৌথ প্রজেক্ট আর কি। সেটা তো একজনের তো নয় ব্যাপারটা, তাই না? কো প্রোডাকশন আর কি। তো এবার আমি তো একজন যদি কো প্রডিউসার হয়ে থাকি, তাহলে কি বলবো, ইউজুয়ালি কি হয়, ধরো কো প্রডিউসারদের মধ্যে দুজনের হচ্ছে মধ্যে একজনের টাকা আর একজনের শ্রম, ইউজুয়ালি এরকম একটা অ্যারেঞ্জমেন্টে তারা যায় আর কি। তো দুজনকে তো তার দুটো ভূমিকা পালন করতে হবে একসঙ্গে আর কি, যে একজন নিজের মতো ছবিটা বানিয়ে গেল, একজন ঘুরে বেড়ালো আর কি। এটা তো হতে পারে না। দুজনের একটা ক্রিয়েটিভলি, কমার্শিয়ালি, আমি সিনেমার ভাষায় বলছি, সব দিক থেকেই আর কি ইকুয়াল কন্ট্রিবিউশন থাকতে হয় আর কি। তো সেই কো প্রোডাকশনের স্পিরিটটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আমার মনে হয় যে বাবা মার হওয়াটার ক্ষেত্রে, সন্তানকে জন্ম দেওয়ার ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন এই জিনিসটা। তো সেই জন্যই আমি কাজ করব, কিন্তু সেটা বাড়িতে বসে যে কাজটা করা যায়, লেখালেখি ইত্যাদি অন্য কিছু, চলে গেলাম অনেক দিনের জন্য, সেইটা অ্যাভয়েড করেছি এই মে জুন এই 2 মাস আর কি। আচ্ছা, এই ছবিটাতে একটা অনুসন্ধান আছে, অফকোর্স ইটস আ পার্ট অফ আ ফ্র্যাঞ্চাইজ। তুমি এর আগে মিথিন মাসি করেছো, তুমি তো ফেলুদা বঙ্গেশ দুটোই হয়েছো। এই অনুসন্ধান জিনিসটাকে কি বাঙালি দর্শক একটু বেশি পছন্দ করে? আর তোমরা দর্শক হিসেবে কি অ্যাডভেঞ্চার, ট্রেজার হান্ট এন্ড গোয়েন্দা গল্প, এই জিনিসগুলোকে কি দর্শক হিসেবে তোমরা বেশি পছন্দ করো? অ্যাডভেঞ্চার তো ডেফিনেটলি ভালো লাগে, জুমানজি আর এগুলো আমার তো মনে হয় প্রত্যেকেরই যেরকম পছন্দ, এবং ফেলুদা, ট্রেজার হান্ট সব মিলিয়ে আমার মনে হয় এই জনরাটাই এমন একটা, যেটা আমার
প্রত্যেক শুধু বাঙালি বলে নয় সবাইকারই ভীষণ পছন্দের একটা জিনিস, এবং আমার মনে হয় যে সেই কারণেই হয়তো এই ছবিটা আমাদের কাছেও আরো বেশি স্পেশাল। আমি ভীষণ এটা প্লুরালে বলে দিলাম, হ্যাঁ আমাদেরটা বলে দিলাম, কিন্তু আই এম জাস্ট কাইন্ড অফ সেইং এটাও তো যৌথ প্রজেক্ট। এটাও তো যৌথ। তো তাই জন্য এটা ডেফিনেটলি আরো বেশি স্পেশাল, কারণ সোনার কেল্লার নামটা অ্যাটাচড আছে, যেটা 1974-এ যে ছবিটা হয়েছিল সত্যজিৎ রায়ের, একটা ভীষণ ভীষণ পপুলার, এবং কোনো বাঙালি নেই যে দেখেনি। তো সেটার সঙ্গে অ্যাটাচড হওয়ার জন্য আরো আমার মনে হয় এই ফিল্মটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে। একটা বয়স অবধি তো ডেফিনেটলি ভীষণভাবে ভালো লাগতো। ন্যাশনাল ট্রেজার ফেজার বাংলায় তো আছেই, সব দিকেই সব ভাষাতেই দেখতে যেতে ভালো লাগতো। এখনো যে লাগে না তা না, কিন্তু দেখো অজানাকে জানার ইচ্ছেটা খুব সহজাত আমাদের সকলের, ঠিক আছে? তো সেই জানার চেষ্টাটাকেই নানা চেহারায় আমরা প্রকাশ করতে থাকি, নানাভাবে নানা গল্পের মধ্যে দিয়ে। এবার ফেলুদা বা ব্যোমকেশ যে অর্থে, বা ফর দ্যাট ম্যাটার মিতিন মাসি যে অর্থে অনুসন্ধান, বা যে অর্থে অনুসন্ধান ভিত্তিক ছবি, যখের ধন ফ্র্যাঞ্চাইজিটা তার থেকে একটু আলাদা। তার সঙ্গে একটা ইতিহাসের যোগ থাকে, তার সঙ্গে একটা ওই গুপ্তধনের ইউজুয়ালি একটা যোগ থাকে আর কি। তো মানে গুপ্তধন বলতে সবসময় সেটা হিরে জহরত মণিমাণিক্য তা না, মানে গুপ্ত কোনো পুঁথি, কোনো মানে জ্ঞান, সাহিত্য, নলেজ ইত্যাদি, এইগুলোরও যোগাযোগ থাকে। প্রথম ফ্র্যাঞ্চাইজিটা থেকেই সেটাই হয়ে এসেছে, মানে ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটা থেকেই সেটা হয়ে এসেছে। তো তার একটা থ্রিল থাকে, তার একটা আনন্দ থাকে, সেটা করারও একটা আনন্দ থাকে। আর আমার মনে হয় তার সঙ্গে সঙ্গে এনগেজ করে অডিয়েন্সকেও, অডিয়েন্সও তার একটা পাজল সলভ করার চেষ্টা করে তাদের সঙ্গে, ক্যারেক্টারসদের সঙ্গে। আচ্ছা, নিজেদের জীবনে প্রাইসড পজিশন বা নিজের একটা মানে যেটা তুমি ধরো ইনহেরিট করেছো বা খুব মূল্যবান একটা জিনিস, সেটা তোমাদের ব্যক্তিগত জীবনে কি কি? ম্যাটেরিয়াল হিসেবে নাও হতে পারে, তুমি বলো তারপর বলছি। আমি বলবো আমি একটা জিনিস ইনহেরিট করেছি, যেটা যাকে ইংরেজিতে এয়ারলুম বলে আর কি, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা কোনো জিনিস। সেটার জন্য আমি অসম্ভবভাবে একদিকে কৃতজ্ঞ, অন্যদিকে একটু রাগও হয় সেটার জন্য। সেটা হচ্ছে যে আমার সেন্স অফ মিউজিক, সঙ্গীত বোধটা। এবার এটা প্রত্যেকেই তাদের বাবা মায়ের দিকের পরিবারের থেকে ডিএনএ গতভাবে কিছু না কিছু পায়, কেউ চেহারায় পায়, কেউ, বাট এই সেন্স অফ মিউজিকটা আমি জানি আমি আমার বাবার দিক থেকে পেয়েছি। এমনিতে কিন্তু আমি আমার মায়ের দিককার পরিবারের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ ছোট থেকেই, কিন্তু এই একটা জিনিস, আমি বছর 7-8 বয়স থেকে আমি কিচ্ছু না শিখে যে কোনো তালবাদ্য বাজাতে পারি। এবার এটা এবং যে কোনো ধরনের মিউজিক অ্যাপ্রিসিয়েট করতে পারা একটা সহজাত ক্ষমতা, শুধু অ্যাপ্রিসিয়েট না, কিছুটা বাজাতেও পারা, গাইতে পারা, আমি শিখিনি কখনো আর কি, সেটা নর্মালি পেয়েছি। এবং সেটা আমি জানি আমার বাবার দিক থেকে পেয়েছি। বাবা, ঠাকুমা, কাকা, পিসি, ঠাকুরদা সবাই মানে দেওয়ার মানে স্টলওয়ার্ডস আর কি বলা যেতে পারে। মানে তারা কখনো পেশাগতভাবে নেননি সঙ্গীতটাকে, কিন্তু তারা অসামান্য মিউজিশিয়ান ছিলেন, একজন এক একটা ধরনের আর কি। বাবা ক্লাসিক্যাল ট্যাবলিশ ছিলেন, তবলা বাজাতেন, ক্লাসিক্যাল তবলা 18 বছর ধরে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে শিখেছিলেন। পিসি এবং ঠাকুমা অসামান্য রবীন্দ্রসঙ্গীত গাইতেন, কাকা অসামান্য গজল গাইতেন এবং সাংঘাতিক গ্রামাটিক্যালি ভীষণ পাওয়ারফুল ছিলেন। কিন্তু আমার যেটা হয়েছে, যেহেতু আমি ছোটবেলা থেকে ওটা মানে আমি নিয়ে বড় হয়েছি, আমার না মানে কেউ কখনো শেখানোর প্রয়োজন বোধ করেনি। এটাতে আমার একটু রাগ হয় ব্যাপারটার প্রতি আর কি, যে ও মা ও তো পারবে বলে কেউ শেখালোই না। মানে আমি কিন্তু প্রথম প্রপারলি শিখি হচ্ছে প্রায় তোমার 16-17 বছর বয়সে প্রথম আমি গিটার শিখি কারুর কাছে গিয়ে। হ্যাঁ, তার সেটা শেখানোর প্রশিক্ষণের মানে প্রসেসটা আরেকটু ছোট বয়সে, যেটা অ্যাকচুয়ালি 5 বছর বয়স থেকে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি গিটার তো আমি তো তাই শুনেছি, 5 যে কোনো জিনিস সেটা 5-6 বছর বয়স থেকে শেখালে মানে হয়তো আরো স্কিলড হতাম, আরো পলিশড হতাম আর কি। বাট এটা সত্যি সত্যি আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা ভীষণই মানে দুর্মূল্য জিনিস আর কি বলা যেতে পারে। আমি এবার মেটেরিয়ালিস্টিক একটা ব্যাপারে চলে যাই। সেটা হচ্ছে আমার ঠাকুমার কাছ থেকে, আমার ঠাকুমার বিয়ের পুরো সিলভার একটা মল হয় না, পায়ের মল,
পায়ের মল, এবং ওই বেনারসি যেখানে হচ্ছে পুরো গোল্ডের সব ওই করা এমব্রয়ডারি করা আছে রাখা। ডাকাতি যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে তো সেটা ঠাকুমার বিয়ের। তো এই দুটো আমার কাছে সব থেকে প্রাইজড পজিশন। আগেকার দিনে হলে 2-3 দিনের মধ্যে এটা বলা, এটা দেখানোর পর রঘু ডাকাত মানে বাড়িতে রঞ্জিত কাউকে জানান দিয়ে আসতে হয়, নমস্কার মহাশয় আপনার আচ্ছা, রিসেন্টলি তোমার এক কলিগের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেছেন যে বিলেতে যাওয়ার আগের পরম আর বিলেত ফেরত পরমের সেটের ডিসিপ্লিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কি বলেছে এটা? রনিদা। ও আচ্ছা ওকে। তো এইটা তোমার কি মনে হয়, হোয়াট চেঞ্জড and if at all any change? না, চেঞ্জ তো হয়েছে অনেকটাই, মানে সেটা অনেকদিন হয়ে গেছে, বিদেশ থেকে ফিরেছি, নতুন তো না, 15 বছর আগে ফিরেছি, সো আর নতুন নয়। ওনারা অবশ্যই তোমাকে অনেক ছোটবেলা থেকে এক্স্যাক্টলি, রনিদা 2001-2 সাল থেকে আমায় দেখছে, সো সেই পার্থক্যটা বুঝতে পারে। আই থিঙ্ক ওভারঅল একটা আত্মবিশ্বাসে, একটা মানে চারিত্রিক দৃঢ়তায় একটা পরিবর্তন হয়েছে, বিকজ আমরা আসলে খুব কমফর্টের মধ্যে বড় হই তো। হ্যাঁ, মানে কমফর্ট মানে সবসময় সেটা বড় লোক হতে হয় না, তার জন্য মানে মা এটা এগিয়ে দিচ্ছে, বাবা ইজ ফেন্ডিং ফর ইউ, সো মানে একা ছেড়ে দেওয়ার টেন্ডেন্সিটা আমার জেনারেশন অবধি বাঙালিদের মধ্যে একটু কম দেখা যেত। আর সেটা দেশের মধ্যেও না, হ্যাঁ একেবারে বিদেশে। তো সেখানে গিয়ে পড়ে একা বাজার করে থেকে রান্না করে সকালবেলা নিজে ব্রেকফাস্ট বানিয়ে 10টার মধ্যে ইউনিভার্সিটি পৌঁছানো, ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, এসে আবার বাজার করে বাড়ি ফেরা, আরও 4টে লোককে খাওয়ানো, ঘর পরিষ্কার করা, মানে সবটা আর কি। সেটা করতে গিয়ে ন্যাচারালি একটা যাকে বলে ওই একটা মানে একটা ওই ইয়েটা ভিতরের যে মানসিক যে কাঠামোটা সেটা একটু শক্ত হয়ে যায় আর কি, এবং সেটা খুব জরুরি আমার মনে হয়। এবং নানা ধরনের মানুষের সঙ্গে আদান প্রদানের ফলে আমার মনে হয় আমাদের মনের যে সংকীর্ণতাগুলো, যে ক্ষুদ্রতাগুলো, সেগুলো কেটে যায়। তো সেইটা খুব জরুরি। এক্সপোজার, যদি আমি যদি সহজ ভাষা ব্যবহার করি, এই এক্সপোজড হওয়াটা, সারা পৃথিবীর আলোয় আলোকিত হওয়াটা খুব জরুরি। মানে কতটা আলোকিত আমি হতে পেরেছি বলতে পারবো না, তবে এটা সেই রাস্তায় হাঁটার একটা সৌভাগ্য হয়েছে। আচ্ছা, এবার একটু আমাকে এই প্রসঙ্গটাতে না এলেই নয়, কারণ এই যে ডিরেক্টরদের সঙ্গে ফেডারেশনের এই সমস্যাটা, সেটাতে তুমি খুবই ভোকাল। তোমার এক কলিগই বলেছে যখন তোমরা ডিসাইড করেছিলে যে আমরা কাজ করব না, যে এইটা বেসিক্যালি প্রডিউসারদের প্রবলেম, ডিরেক্টররা নিজেদের কাঁধে সেই দায়িত্বটা তুলে নিয়েছে। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? এটা কি আমার মনে হয় অংশমিত্রা, যে এটা তুমি জবেকার কথা বলছো, তারপর থেকে ব্রিজের তলা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। হ্যাঁ, কাজী এটার ইউনিটিতে এক্সপেক্ট করিনি আমরা, কোনোদিন প্রত্যাশা করিনি, কোনোদিন প্রথম দিনই যেদিনকে এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম সেদিনকেই করিনি, আমি অন্তত করিনি। বাকিরা কি করেছেন বলতে পারবো না, এবং তার প্রমাণও হাতে নাতে দেখা গেছে যে ইউনিটি থাকেনি। এবং সেদিনই আমি জানতাম যে ইউনিটি থাকবে না, কারণ আমরা ইউনাইটেড থাকার মতো, আনফর্চুনেটলি আমরা এক থাকার মতো জাতি নই, আনফর্চুনেটলি। সো বা আমাদের পেশাগত প্রত্যেকের বাধ্যবাধকতা থাকে, এবং সেটা নিয়ে আমি জাজ করার কেউ নই যে কেন ইউনাইটেড থাকেনি। আমার যেটা ঠিক মনে হচ্ছে, আমি সেই পথে আমার মতো করে এগিয়েছি, সকলের সম্মান বজায় রেখে, এইটুকু বলতে পারি। আর এই জিনিসটা প্রডিউসারদের লড়াই না, ডিরেক্টরদের লড়াই না, টেকনিশিয়ানদের লড়াই, নাকি তারও বাইরে আসলে ন্যায় এবং অন্যায়ের লড়াই, তারও বাইরে আইনি লড়াই, তারও বাইরে একটা কর্মক্ষেত্রে, প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে কি নিয়ম মানে বলবৎ হবে সারা ভারতবর্ষে, এবং আমরা ভারতবর্ষের মধ্যে পড়ি কিনা আদৌ, এই সমস্ত জায়গায় চলে যেতে পারে আলোচনাটা, এবং সেই আলোচনাগুলো খুব প্রয়োজনীয় আলোচনা। তবে এই পুরোটা যদি করতে আমি শুরু করি, তাহলে সেটা আমাদের এই পরিসরটা পূর্ণ হয়ে যাবে। মানে এটা এই জায়গাটা আমার মনে হয় আজকের ইন্টারভিউটা সেটা সঠিক পরিসর নয় এই আলোচনাটা করার জন্য। আর এটা এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি কিছু হালকা আপ্তবাক্য ছেড়ে দিতে রাজি নই আর কি। সো যেরকম তোমার প্রথমেই বললাম তোমাকে, যে তুমি যে সময়কার কথা বলছো তারপরে অনেক নদী দিয়ে জল গড়িয়ে গেছে। সো আমি যদি পুরোটা তোমাকে এখন বলতে বসি, তাহলে ইন্টারভিউটার অধিকাংশটা ওটা নিয়েই হবে। হ্যাঁ, আমার মনে হয় যে সেটা ইন্টারভিউটার প্রতিও সুবিচার করা হবে না, আর আবার আমাদের এই বিষয়টার প্রতিও সুবিচার করা হবে না। আরেকদিন বসবো না হয় আলাদা করে ওটা নিয়ে। আচ্ছা, তাহলে একটা খুব কন্টেম্পোরারি বিষয়ে আসি, যে এখন কিন্তু প্রথমে তোমাদের দুজনকে জিজ্ঞেস করি, তোমরা দুজন কি নিজেদেরকে সেকুলার হিসেবে আইডেন্টিফাই করো? আমি করি। আমিও ডেফিনেটলি।
কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে যদি কেউ নিজেদেরকে সেকুলার হিসেবে আইডেন্টিফাই করে এবং শান্তির বার্তা দেয় কোথাও গিয়ে একটা, তখন তাদেরকে একটা বিভৎসভাবে ট্রোল করা হচ্ছে। কোথাও গিয়ে একটা তুমি সিম্পলি যদি বলো আমি যুদ্ধ চাই না, আমি যুদ্ধ বিরোধী একটা মানুষ, তাহলেও তোমাকে ট্রোল করা হচ্ছে। এবং মানে এটাকে কোথাও একটা ধর্মের লড়াইয়ে পরিণত করা হচ্ছে। এটা কি তোমাদের কোথাও গিয়ে একটা ব্যথিত করে, বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাজ পাবলিক ফিগার তোমরা নিজেদের স্ট্যান্ডটা কোথায় রাখতে চাও? দেখো, সব মিলিয়ে সবসময় মাথায় এটাই চলে, লেট দেয়ার বি পিস। মানে সব জায়গাতেই ওটাই আমার মনে হয় যে লেট দেয়ার বি পিস। কিন্তু যা চলছে সেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত কি না করা উচিত সেটার মধ্যে আমি যেতেও চাই না। কারণ যেটা পৃথিবীর জন্য বেস্ট সেই জায়গায় অবভিয়াসলি ওয়ার ইজ নট সামথিং যে একটা কন্টিনিউয়াস ওয়ার হলে যে আমাদের পুরো ব্যাপারটাও মানে ইকোনমি থেকে শুরু করে পপুলেশন থেকে শুরু করে সবটাই ডিস্টার্বড হবে। তো তাই জন্য ওই জায়গায় একটা তো দেখো, উইথ টেররিজম যেখানেই হোক না কেন, মানে যারাই হোক, সেটাই তো অবভিয়াসলি সেটা ইটস মানে ইট ইজ আ ভেরি নেগেটিভ থিং। মানে সেটা সেই জায়গায় দাঁড়িয়ে তো কেউ বলতে পারবে না সেটার ব্যাপারে কিছু বলবো না, সেটা তো হয় না। যেখানেই টেররিজম হোক সেখানেই তো একটা, কারণ পুরো ব্যাপারটার একটা শান্তিকে ডিস্টার্ব করে দেওয়া মেন উদ্দেশ্য তো সেটাই। তাছাড়া তো টেররিজমের কোনো স্থান নেই। ওরা তখনই তো তাদের মানে স্ট্রেংথ দেখায় কারণ ওই জায়গাটা যে শান্তি যেটা এতদিন ধরে ভালো আছে হঠাৎ করে একটা নাড়িয়ে দেওয়া। তো অবভিয়াসলি বিইং আ সেকুলার পার্সন, আমার একটাই শুধু মানে প্রার্থনা যে যাতে সবাইকার মধ্যে একটা সুবুদ্ধি আসে। শুধু বুদ্ধি থাকাটা তো ইম্পর্টেন্ট নয়, সুবুদ্ধি থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে এটাই প্রার্থনা করব যাতে শান্তিটা বজায় থাকে এবং সবাইকার মধ্যে ওই একটা জিনিস যে ভগবানের সন্তান সবাই, ভগবানের সন্তান সবাই। আমাদের জন্মগত আমরা হিন্দু না মুসলিম না খ্রিশ্চান না হোয়াট এভার, তো সেইগুলো তো দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু অ্যাকচুয়াল তো আমরা সবাইকার মধ্যে তো আলাদা করে তো ভগবান তো আমাদের ওপর থেকে করে পাঠাননি যে তুমি হিন্দু হবে, তুমি মুসলিম হবে, তুমি খ্রিশ্চান হবে। তো সেই জিনিসটা আমাদের মধ্যে এত যুদ্ধ, এত ঝগড়া, এত চেঁচামেচি, এত কিছু কিসের জন্য, কি কারণে, মানে সেই কারণটাই আমি বুঝতে পারিনি এতদিন পর্যন্ত। মানে যতই আমি পলিটিক্স, তুমি যদি বলো যে দুদিন আগে আনন্দবাজারে খুব সুন্দর একটা লেখা বেরিয়েছিল একজন মুসলিমের একটা লেখা, ভীষণই একটা হৃদয় স্পর্শ করা একটা লেখা, যেখানে ভদ্রলোক বলছেন যে যেখানেই আমি যাচ্ছি সেখানে আমি ছোট বয়স থেকে সরস্বতী পুজো নিয়ে মাতামাতি করেছি, আমি কলকাতার বাসিন্দা, আমার বন্ধুরা সবাই এরকম, কিন্তু যেখানে আমার নাম শুনছে এখন এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে আমার নামটা বলতেও আমার নিজের কষ্ট লাগছে কিছু জনের জন্য। তো সেটাও তো একটা দুঃখের বিষয়। তো ডেফিনেটলি আমার ব্যাপারটা তো ঘেটে গেছে আর ভীষণই খারাপভাবে ঘেটেছে। সবসময় পড়তাম, দেখতাম, জানতাম, আগেকার দিনের অনেক কিছু শুনেছি, ছোট বয়সে অনেক কিছু শুনেছি, কিন্তু এরকম একটা সময় হঠাৎ করে সব জিনিসটা হয়ে গেল, এত খারাপভাবে হলো যে মুখের সামনে সবাই মানে অনেক দুটো ফ্যামিলিকে তো আমিই জানি, মানে একদম কানেক্টেড নয় যদিও, কিন্তু আমি জানি যাদের সঙ্গে এটা হয়েছে। একজনের বাবা মারা গেছে, তার মেয়ে ক্লাস 9-এ পড়ে রায়পুরে, আমার ননদের মেয়ের সঙ্গে। তো মুখের সামনে মা গেল বাথরুম থেকে ফিরে এসে দেখছে বাবা মারা গেছে, নিচে পড়ে গেছে। তো এটা তো একটা ইনর্মাস লেভেলের একটা অ্যানিমোসিটি যেটাকে বলে। তো এইটা তো হ্যাজ টু স্টপ সামওয়্যার। সেটা কি করে কি হবে জানি না, কিন্তু আই এম নো ওয়ান টু সে। আমার মনে হয় এটাকে প্রথমত বলবো যে আমি একটুখানি এই শব্দটাকে একটু ডাইসেক্ট করতে চাই, ধর্মনিরপেক্ষ বা সেকুলার শব্দটাকে। আমাদের না দীর্ঘদিন ধরে আসলে শেখানো হয়েছে, প্রথমে আগে এটাকে মানে ক্লিয়ার করা দরকার যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা শিক্ষাটা পেয়ে এসেছি যে সেকুলার হওয়া মানে ঈশ্বর বিশ্বাসী হওয়া যাবে না। এইখানে একটা গোড়ায় গলদ আছে, ঠিক আছে? আমি ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী, আমি প্রচণ্ডভাবে ঈশ্বর বিশ্বাসী। আমি প্রাতিষ্ঠানিক ধর্ম কত বিশ্বাস করি জানি না, আমি রোজ সকালে উঠে নিয়ম করে হয়তো পুজো করতে বসি না, কিন্তু আমি বাড়ি থেকে বেরোবার সময় আমি মা দুর্গার, আমি খুব মাতৃভক্ত, মানে মাতৃশক্তির ভক্ত। আমি মা দুর্গার বা মা কালীর চোখের সামনে দাঁড়িয়ে আমি একটা মনে মনে প্রার্থনা করে বেরোই। এবার এইটার সঙ্গে আমার ধর্মনিরপেক্ষতার কোনো যোগাযোগ নেই, ঠিক আছে? আমি একইভাবে
আমি যদি গাড়িতে যেতে যেতে আমি আমার পাশে একটা মসজিদের পাশ দিয়ে যাই, একটা গুরুদুয়ারার পাশ দিয়ে যাই, একটা চার্চের পাশ দিয়ে যাই, আমি একই রকমভাবে একটা প্রণাম বলি। কিন্তু হ্যাঁ, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি একটা মানে প্রচণ্ড ভীষণভাবে সারাক্ষণ পুজো আচ্ছা ওরকম পরিস্থিতিতে বড় হয়নি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু মানে কি বলবো, মানে একদম মা দুর্গার ছবি কোনো পূজাবার্ষিকীর উপর থাকলে তার উপর তার উপর যেন আবর্জনা না চাপানো হয়, এইটুকু মূল্যবোধ নিয়ে আমি বড় হয়েছি এবং সেটাকে আমি খুব সযত্নে লালন করি। তো সে কারণে বলাই বাহুল্য যে আমি বাড়িতে আমার একটা পুজোর ঘর আছে এবং আমি সেটা নিজের হাতে বানিয়েছি সেই পুজোর ঘরটা। এটার সঙ্গে সেকুলার হওয়ার বা না হওয়ার কোনো যোগাযোগ নেই। এক, দুই হচ্ছে যে জিনিসটা তুমি বলছো যে অ্যানিমোসিটিটা তৈরি হয়েছে, সেই অ্যানিমোসিটিটা তৈরি সাম্প্রতিক সময় কেন হয়েছে খোলাখুলি বলা যাক। তার কারণটা হচ্ছে যে আমরা অনেক টেররিস্ট অ্যাটাক দেখেছি গত 20-25 বছরে, যার একটা বিরাট লম্বা ইতিহাস আছে, যেটা সেই 1947 সাল থেকে চলছে, যার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এবার যারা সমাজ মাধ্যমে এই উত্তেজনাটা সৃষ্টি করছেন এই মুহূর্তে, তাদের অনেকের ইতিহাস চেতনাটা অনেক পরে হয়েছে এবং তাদের বলতে বাধ্য হচ্ছে অনেকের ইতিহাস চেতনাটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে হয়েছে। এবং আরও বলতে বাধ্য হচ্ছি তারা এখন নানা রকমভাবে ইতিহাস পড়ার চেষ্টা করছেন এবং যেভাবে তারা এখন তাদের যেরকম ভিতরে রাগে টকবক তারা করছেন সেই রকমভাবে ইতিহাসটাকে দেখার চেষ্টা করছেন এবং সেটাতে আগুনে ঘি ঢালার অনেক যথেষ্ট ইউটিউব প্রোফাইলস আছে, ইউটিউব হ্যান্ডেলস আছে, চ্যানেলস আছে, অন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলস আছে, কাজে তারা টকবক করবেনই। প্রশ্নটা হচ্ছে আরেকটা জিনিস বলবো যে সাম্প্রতিক সময় যে ঘটনাটাকে কেন্দ্র করে এই এত কিছু শুরু হলো, সেই পেহেলগামের ক্ষেত্রে যে পর্যটকদের মারা হয়েছে তাদেরকে সন্ত্রাসবাদীরা এসে, এটা আমরা জানি, তারা অনেকেই বলেছেন, তারা প্রত্যেকে বলেছেন যে তাদের ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে, ঠিক আছে? এইটা মানুষের মধ্যে একটা সাংঘাতিক রাগ তৈরি করেছে এবং সেই রাগটা হওয়াটা কিন্তু স্বাভাবিক। আগে এটাকে মান্যতা দিতে হবে, সবার আগে এটাকে মানতে হবে, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে আমরা কারা হতে চাই? আমরা কি তাদের সেই ফাঁদটায় পা দিতে চাই? তারা খুব কেয়ারফুলি এই প্রশ্নটা করেছে কিন্তু, হ্যাঁ, তারা জানে যে যারা সার্ভাইভার তারা ফিরে গিয়ে কথাটা বলবে। যারা সন্ত্রাসবাদী তারা কিন্তু চায় যে ভারতের মতো একটা বহু ধর্মের মানুষের বাস যেখানে, বহু ভাষাভাষী বা মানুষের বাস যেখানে, সেখানে এই ধরনের অসন্তোষ বা সমস্যা তৈরি হোক, সেই জন্যে তারা এই প্রশ্নটা করেছে। তার মানে সেটা তাদের উদ্দেশ্য। আমরা যদি তাদের পছন্দ না করি সেই সন্ত্রাসবাদীদের, তাহলে তাদের উদ্দেশ্যটা বিফল করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আমরা আনফর্চুনেটলি তাদের ফাঁদটায় পা দিচ্ছি। তারা ঠিক এটার জন্যই করেছে জিনিসটা। তো যতবার আমরা রক্তলোলুপ হয়ে উঠছি, যতবার বলছি যে অন্য ধর্মের মানুষকে মেরে ফেলতে হবে, আমরা আর ধর্মনিরপেক্ষ থাকবো না, হ্যাঁ, ততবার কিন্তু ওদের ফাঁদটায় গিয়ে আমরা পা দিচ্ছি। ওরা ঠিক এটাই চেয়েছিল, এটা হোক আর কি। তো এটা প্রশ্নটা আমাদের নিজেদের কাছে, যে আমরা কি ওই তাদের ফাঁদে পা দেব, তাদের মতো হব, নাকি আমরা ঝন্টু আলী শেখের মতো হব, নাকি ওই সমস্ত মুসলমান বাকেরওয়াল পনি চালক, টাট্টু চালকদের মতো হব, যারা ওই সময়তে হিন্দু পর্যটকদেরই বাঁচাবার জন্য তুলে নিয়ে গেছিলেন আর কি, নাকি আমরা সোফিয়া কুরেশির মতো হব? হ্যাঁ, এটা আমাদের কাছে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে। ধর্মনিরপেক্ষ কথাটা না আসলে অনেক বড়, অনেক 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 বড়। আমরা ধর্মনিরপেক্ষতাটা আমাদের সংবিধানে আছে, সেখানে আমরা কিন্তু প্রিডমিনেন্টলি আমাদের দেশ ভারত দেশটা কিন্তু মানে মেজরিটি যেহেতু হিন্দু বাস করে, আমাদের দেশের সংস্কৃতিটা কিন্তু মোটামুটি হিন্দু সংস্কৃতি হিসেবেই প্রজেক্টেড হয়। তো কাল থেকে আমরা ধর্মনিরপেক্ষ থাকবো না বলার মানে কি? মানে আমরা নতুন করে কি করব? আর ধর্মনিরপেক্ষ না থাকতে চাই, এটা হচ্ছে আমাদের ভাবতে হবে। আমরা নিজেদের কাছে নিজেদের প্রশ্ন করতে হবে যে বেশ, আমরা কাল থেকে সেকুলার রইলাম না, তাহলে কি করব? তার মানে কি সেকুলার না থাকা মানে কালকে কি আমার প্রতিবেশীকে গিয়ে মেরে ফেলা? এ আমার প্রশ্ন। এটা নিজেদের কাছে নিজেদের প্রশ্নটা করতে হবে। তার সঙ্গে এই প্রশ্নটাও করতে হবে যে সন্ত্রাসবাদীরা এসে সেই 26 বা 27 জন নিরীহ মানুষকে মেরেছে, তাদের ফাঁদে আমরা প্রত্যেকদিন কি পা দিয়ে যাব, নাকি আমরা অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও যারা ধর্মের উপরে দেশকে রেখে কাজ করেছেন তাদেরকে আমরা নিজেদের সামনে উদাহরণ বানাবো? এটা আমাদের নিজেদের কাছে এই উত্তরটা আমাদের দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ক্যান্ডিড ওয়ার্ডস। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং অনেস্টলি নিজেদের মতামত জানানোর জন্য। তোমাদের ছবিটা নিয়ে অনেক অনেক শুভেচ্ছা।
প্লিজ আমাদেরকে একটু বলে দাও। একটা কথা বলতে একটা পারি, সুন্দর ছবি ছবিটা এখন আছে। ট্রেলার আপনারা ইতিমধ্যেই গেসিং দেখেছেন। ছবিটা না খুব বড়, মানে হয় না অনেক সময় আমরা অনেককে কমপ্লেন করতে শুনি যে বাংলা ছবিতে আমরা বড় ক্যানভাস দেখি না, ছোট ছোট ছবি দেখি। এই ছবিটা ভীষণ বড় ক্যানভাসের একটা ছবি, যেখানে সত্যি সত্যি আরো একবার ওই সোনার কেল্লা দেখার আনন্দটা মানুষ কিন্তু ফিরে পাবে, উপভোগ করবে। আমি আছি ছবিতে, কোয়েল আছে, গৌরব আছে, সাহেব চ্যাটার্জি আছেন, এটা ভীষণ, যার কথা দিয়েও শুরু করেছে, ভীষণ মিষ্টি বাচ্চা ছেলে আছে, এটা ছোট এর চরিত্র সুপ্রভাত বলে যে অভিনেতা আছেন, তার একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র আছে। এবং সব থেকে বড় কথা, জয়সলমের আছে ছবিতে, রাজস্থান আছে, মরুভূমি আছে, মুকুলের বাড়ি আছে। ইয়েস, মুকুলের বাড়ি আছে। হেরিটেজ বাড়িতে শুটিং করতে সবসময় খুব ভালো লাগে। আজকে দীপালয়তে শুটিং করে আমাদের দারুণ লাগলো। আনন্দলোকের শ্যুট অনেকদিন পরে করলাম, খুব মজা করে। ইটস এ ফ্যান্টাস্টিক ইউনিট, যেটা আমি সবসময় বলি, দ্য টিম ইজ ফ্যাবিউলাস। ভীষণ মজার একটা টিম, এবং তাদের সঙ্গে আবার অনেকদিন পরে কাজ করলাম, খুব ভালো লাগলো আমার শ্যুট করে। তুমি বলো, ওরকম করতে হবে এবার। আসলে এই পাড়াটা আমার ছোটবেলার পাড়া, বালিগঞ্জ স্টেশন রোড, ফার্ন রোড, এখানে আমি বড় হয়েছি। তো আমার প্রতিটা অলিগলি চেনা। ইনফ্যাক্ট আমি ঢুকেই কোয়েলকে বলছিলাম যে মোড়ের মাথার যে মিষ্টির দোকানটা আছে, এখানে দেখতে খুব ভাঙাচোরা, কিন্তু একদম আনজিউমিং দেখতে, কিন্তু বিকেলবেলা যে ছোট ছোট কচুরি ছোলার ডালা তার সঙ্গে বোঁদেটা বানায়, সেটা মানে খাওয়ার জন্য মাইলের পর মাইল হাঁটা যায়। তো ভীষণ সুন্দর পাড়া, ভীষণ সুন্দর একটা বাড়িটা আমি মানে যাতায়াতের পথে ছোটোবেলায় অনেকবার দেখেছি। সেখানে যেরকমভাবে কখনো ফিরে আসবো শ্যুট করতে, তাও সেটাও আনন্দলোকের জন্য, সেটা ভাবিনি। আর আনন্দলোকের জন্যে শ্যুট করার বিশেষ মজা হলো যে আনন্দলোকের যে টিমটা, যে কোর টিমটা, তাদের সঙ্গে অন্যান্য সময়তেও আমার মাঝে মধ্যেই কথা হয়। কৌশিক, আসিফ, অংশুমিত্রা, আরও যারা যারা সকলে আছে, তারা অনেকটা বন্ধুই বলা যায় আর কি। তাদের সঙ্গে অন্য অনেক বিষয়ে কথা হয়, মাঝে মাঝে খুব বিরক্তও করে। সেই বিরক্তিটা সহাস্যে উপেক্ষা করতে আমরা শিখে গেছি। মাঝে মাঝে আমরাও বিরক্ত করি ওদের, সেটাও সত্যি কথা, কিন্তু এই নিয়েই তো আছি সকলে মিলে আর কি। খুব ভালো লাগে ওদের সঙ্গে একসঙ্গে গল্প করতে। এই যে একটা এরকম সাক্ষাৎকারের মধ্যে এতগুলো ইন্টারেস্টিং প্রশ্ন করলো, এটাই বা কজন করে, রাইট? তো সব মিলিয়ে খুব খুব সুন্দর কাটলো সময়টা।